জুলাই বিপ্লবে আহতদের আমৃত্যু চিকিৎসা পুনর্বাসনের দায়িত্ব সরকারের, জানালেন ডাক্তার সাইদুর। প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। এএফপিকে বললেন, নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সংস্কারের গতি। One is the process of preparation for election, so it will go full speed. We kept saying that the train has left the station for the election. একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। জনগণের ম্যান্ডেট নিয়ে এই ক্ষমতায় যেতে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। ভোটাধিকার ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধ চায় সরকার। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। মালদ্বীপের কাছে হারের কারণ দলে বোঝাপড়ার অভাব, বললেন কায়সার হামিদ। সাহস নিয়ে খেলতে পারছে না ফুটবলাররা, মন্তব্য সংগঠকের। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 রাত 12টার সংবাদে, সাথে আছি আমি সারা মেহেজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। হট্টগোলের মধ্য দিয়ে সচিবালয় উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন জুলাই বিপ্লবে আহতরা। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছাত্রনেতা হাসনাত ও সার্জিস হতাহতদের যোদ্ধা বলে সম্বোধন করেন। তখনও থামেনি উত্তাপ। পরে তথ্য উপদেষ্টা জানান, কোনোভাবেই আহতদের অবহেলা বরদাস্ত করবে না সরকার। জানান, আগামী 5 কর্মদিবসের মধ্যে চিকিৎসার রূপরেখা দেবে সরকার। সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা। কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের থামাতে চেষ্টা করে। আমাদের যিনি ম্যাডাম আছেন, যিনি বা সমন্বয় করবা, যেভাবে সুন্দর করা যায় বিষয়টা ওরা বুঝবে যে আহতদের কষ্টটা কতটুকু। আমরা সবার জন্য আসছি এখানে, আমার জন্য আমি আসি না। আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আসি, সবাই আহত। পরিস্থিতি সামাল দিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতরা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে ওদের লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি। এভাবে দুই পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু হয় বিকেল 4:30টায়। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবের আহতদের অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে। হসপিটালগুলোতে আমরা প্রতিনিধি তৈরি করব যাতে আমরা সব জায়গায় যোগাযোগ আনতে পারি। আর একটা হোয়াটসঅ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া একটা সেন্ট্রাল গ্রুপ করা লাগবে যে আমরা কি কি উদ্যোগ নিচ্ছি, সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আগামীতে আহতদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে 19,931 আর নিহত হয়েছেন 873 জন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের যেন কোনো সংকটে পড়তে না হয় সেজন্য সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে জলবায়ু সম্মেলন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা দেশে ফিরে যাত্রীদের আপনজনদের বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ থেকে আসা শ্রমিকরা বিমানবন্দরে এসে কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারেন না। এই সংকট সমাধানে বিমানবন্দরে আসা থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত তারা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে 11 নভেম্বর জলবায়ু সম্মেলনে যাওয়ার সময় তিনি শ্রমিকদের জন্য লাউঞ্জ উদ্বোধন করেন। যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তাদের এখানে তাদের বাসস্থান নাই, তারা এখানে অসহায় বোধ করে যে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের কথা শুনবে, আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে, যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যা সমাধানের জন্য। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই, আর সংস্কারের গতি ঠিক করে দেবে কবে হবে আগামী নির্বাচন। জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সহ অন্তত 10টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয়। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বিএনপি এবং সমমনা দলগুলোর দাবি, ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে হতে হবে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচিত সরকার বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবে সংস্কার কার্যক্রম। এমন বাস্তবতায় কবে হতে পারে আগামী জাতীয় নির্বাচন এর ধারণা দিলেন আজারবাইজান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আভাস দিলেন, সংস্কারের পরেই নির্বাচন চায় সরকার। One is the process of preparation for election. So it will go full speed. We kept saying that the train has left the station for the election. So it will get to the destination when it's ready along the way. Other one parallel is reform. We are hoping that by conversation among the political parties and people together, we can build a quick consensus. That's what we're looking for. How quick it would be, that will decide how quick the election would be. তবে একই সঙ্গে দ্রুততার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও বলেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আশা করছে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, পরিবর্তন মানে এক দল গিয়ে অন্য দল ক্ষমতায় আসা নয়। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়বে বিএনপি, যেখানে কোনো ব্যক্তি তো নয়, প্রধানমন্ত্রী চাইলেও পারবেন না স্বেচ্ছাচারী হয়ে উঠতে। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে এই সেমিনার। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্টজনরা। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফার আলোকে বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে পরিবর্তন হবে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল,
জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য একটি উদার গণতান্ত্রিক দেশ নির্মাণের উপর জোর দেন তিনি। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। গেল 16 বছর এবং 24-এর জুলাই বিপ্লবে যারা সম্পৃক্ত ছিল তাদের ত্যাগকে ধারণ করে জনগণের মতামত নিয়ে দেশ পরিচালনা করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সম্পৃক্ত ছিলেন তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেবে বিএনপি। চিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলে। উপদেষ্টাদের আশ্বাসের পর রাতে হাসপাতালে ফিরেন তারা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সারা দিয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকার অনুদান দেওয়া হয়। সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়, বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। এখনো জুলাই হত্যাকাণ্ডের অনেক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। রাজধানীর নারিন্দায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য চক্ষু সেবা অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সারা দেশকে বিকলাঙ্গে পরিণত করেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এদিকে কর্মী সভার মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে শুরু করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্য বন্ধ চায় অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে ভারতকে জানানো হলেও তারা কোনো উত্তর দেয়নি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে মিথ্যাচার করছে। এর বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে ভারত। দিল্লিতে বসেই গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা, মোবাইলে দিচ্ছেন নানা বার্তা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, এটা বন্ধে ভারতকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু দিল্লি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে
বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান মুখপাত্র। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। বিষয়টি নিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। না দেয় এই জন্য আমি আপনাদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয় নাক গলাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 বিচারপতির স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আবার জঙ্গিবাদ কায়েম না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে, আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে। 12টা সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণাঙ্গ রূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। দায় মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয় কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। এরপর দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সমালোচনা হয় আইনের 2টি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে গত 14 বছরে দরপত্র ছাড়া বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু 2023 অর্থ বছরে 11টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 220 কোটি 50 লাখ টাকা দেয় সরকার, অথচ 80% কেন্দ্র অলস পড়েছিল। আইনের 6(2) এবং 9 ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের উপর শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। 2010-এর আদালত ইত্যাদির এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো ব্যবস্থা বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 6(2) ধারায় বলা হয়েছে, উপধারায় 1-এ যা কিছুই থাকুক না কেন বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
পার্বত্য জেলা বান্দরবানের রুমায় কেএনএফ এর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল মুনলাই পাড়া এলাকায় অভিযান চালায়। অপারেশন দলটি মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাই চেঙ্গাইয়ের আমবাগানে কেএনএফ এর অবস্থান টের পেয়ে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ 11/11। প্রথম দিনে ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই। প্রথম দিনের কেনাকাটার স্বাস্থ্য, সৌন্দর্য, গ্রোসারি ও ইলেকট্রনিক্স পণ্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। দ্রুততম ডেলিভারির চমকও ছিল সেখানে। ইলেভেনের অর্ডারের পরের দিনই কিন্তু মেজরিটি অফ দ্য কাস্টমার তার প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন, বিকজ আমরা আমাদের প্রসেসটি এমনভাবে সেট আপ করেছি, আমাদের সেলারদের সাথে আমাদের অ্যারেঞ্জমেন্ট এমনভাবে হয়েছে যে 11/11 সময় প্রতি ঘন্টার অর্ডারই কিন্তু আমরা প্রতি ঘন্টায় প্রসেস করি, সো দ্যাট কাস্টমাররা খুব দ্রুততম সময় তার প্রোডাক্টটি পেয়ে থাকেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবার আন্তর্জাতিক সংবাদ। বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কথা হয়েছে তাদের। এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছেন বাইডেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার খেলার সংবাদ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হারের কারণ দলের মধ্যে বোঝাপড়ার অভাব। সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেছেন, পরের ম্যাচে জিততে হলে ফিনিশিংয়ে মনোযোগী হতে হবে। সংগঠক শাহিন আলম বলছেন, কোচের পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত সাহস নেই খেলোয়াড়দের। ফুটবল ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে সবসময় চাপে রাখতে হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা। মাঠের বাইরে খেলোয়াড়দের কথার গর্জন দেখা গেলেও মাঠে নামলেই উল্টো চাপে পড়ে যায়। মালদ্বীপের সাথে মাঠে নামার আগে ফর্টিস এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেখানে যে ধরনের ফুটবল খেলেছে লাল সবুজরা, তার অর্ধেক খেলতে পারলেও জয় নিশ্চিত ছিল বাংলাদেশের, বলছেন ফর্টিস এফসির প্রেসিডেন্ট শাহিন আলম। কম্বাইনের গোল ছিল, ডিফেন্ডারের সাথে গোলকিপারের একটা বিশাল গ্যাপ, এবং এজ এ ফর্টিস প্রেসিডেন্ট হিসেবে আমি বলবো আমার সাথে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে। লাস্ট ম্যাচে যে আমার সাথে যে ফুটবলটা খেলছে ওটা যদি 60% এখানে ইমপ্লিমেন্ট করতে পারতো 2-0 গোলে বাংলাদেশ জয় হইতো। কিন্তু আমাদের কম্বাইন্ডের যে গ্যাপটা, একটা কম্বাইনশিপ যে গ্যাপ, এই গ্যাপটা ডিফেন্ডারের সাথে যে গোলকিপারের গ্যাপ, ডিফেন্ডারের সাথে যে স্ট্রাইকারের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমাদেরকে ভোগাইছে। সাবেক ফুটবলার কায়সার হামিদ বলছেন, মাঠে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার বেশ অভাব। আমাদের সাফে টপ যেতে হইব, এরপর আমরা চিন্তা করবো এশিয়ান লেভেল, এরপরে চিন্তা করবো ওয়ার্ল্ড লেভেল, কিন্তু আমরা মানে সাফকেই তো আমরা পেরোতে পারছি না। আর বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের কোচ মাহমুদা শরীফা বলছেন, স্কিলের দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ দল। হোম ভেন্যুর যে আমরা একটা অ্যাডভান্টেজ নিব, এটা মনে হয় কি আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে। তো আমাদের নারী টিমটা ওখানে যেরকম দশরাতে যেরকম হাজার হাজার দর্শকের সামনে একদম স্তব্ধ করে দিয়ে আমরা জয়টা নিয়ে আসছি, তার কেন জানি বিপরীতটা দেখলাম। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, সব ভুল শুধরে জয়ের পথে ফিরবে লাল সবুজের বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। 9টি ক্রীড়া ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই অ্যাডহক কমিটিতে ফিরেছেন সাবেক অনেক কৃতি সংগঠক ও খেলোয়াড়রা। দাবা ফেডারেশনের সভাপতি হয়েছেন সৈয়দ সুজাউদ্দিন, অ্যাথলেটিক্সের শাহ আলম, হকিতে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের কর্নেল
রিয়াজুল হাসান। টেনিসে ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন ইশতিয়াক আহমেদ কারেন। স্কোয়াশে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম সাধারণ সম্পাদক। ব্রিজ ফেডারেশনে নাইমুল হাসান। জাতীয় খেলা কাবাডিতে সাধারণ সম্পাদক হয়েছেন বিগত কমিটির যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ। বিলিয়র স্নুকারের সভাপতি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।